বিশ্ব বাংলার স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত হতে চলেছেন। এই মুহূর্তে আপনারা যারা সংযুক্ত হয়েছেন অথবা একটু পরে আমি জানি আপনারা অনেকেই আবার সংযুক্ত হবেন, আপনাদের সবাইকে এই বিশ্ব বাংলার কবিতা অঙ্গন পক্ষ থেকে শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই কবিতা অঙ্গন অনুষ্ঠানে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনাদের পূর্ব অনুরোধের প্রতি আমরা শ্রদ্ধা রেখেছি। আপনারা বলেছিলেন যে আমরা পুলক রায়কে চাই। আজকে সেই আপনাদের আবেদনের প্রেক্ষিতে, অনুরোধের প্রেক্ষিতে আজকে আমরা সেই বরেণ্য বাচিক শিল্পী, উপমহাদেশে প্রখ্যাত আবৃত্তি শিল্পী প্রফেসর পুলক রায় আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। স্যার, আপনাকে বিশ্ব বাংলার পক্ষ থেকে স্বাগতম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই সুন্দর দিনে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। নমস্কার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা তাকে চেনেন, নিউ ইয়র্কে অত্যন্ত প্রিয় মুখ, আমাদের প্রিয় মুখ, বিশিষ্ট বাচিক শিল্পী ক্লারা রোজারিও। ক্লারা রোজারিও আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। ক্লারা রোজারিও, আপনাকে বিশ্ব বাংলার পক্ষ থেকে স্বাগত। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, পুলক রায় আমাদের মাঝে বিশ্ব বাংলায় দ্বিতীয়বারের মতো আসছেন। ক্লারা রোজারিও এর আগেও এসেছেন কৃত্তিকা বিশ্ব বাংলা অনুষ্ঠানে। দুজনেই এই আমাদের বিশ্ব বাংলা প্ল্যাটফর্মে পুরনো। আপনাদের আমি আগেও বলেছি, আপনাদের আপনাদের প্রেক্ষিতে, আপনারা চাহিদার জন্য আজকে আমরা আবার দুজন শিল্পীকে আমরা এখানে নিয়ে এসেছি। পুরো অনুষ্ঠানটাই আমাদের আজকে কবিতাময় সন্ধ্যা থাকবে। আমরা একটার পর একটা কবিতায় আসব। আজকে তারা তৈরি হয়ে এসছেন আপনাদেরকে কবিতায় ভিজিয়ে দেওয়ার জন্য। আমি নিশ্চিত আপনার সাথে থাকুন, দেখবেন আপনারা, আমি যে কথাটি বললাম, আপনারা শিখতে হবেন আজকে কবিতায়। বিভিন্ন ধরনের কবিতা দুজনেই নিয়ে এসেছেন আজকে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের। এর আগে আপনারা অনেক বলেছিলেন যে আমরা এই কবিতা জানতে চাই, এটা শুনতে চাই, এরকম কথা পুলক রায় এটা নোট করেছিলেন এবং বলেছিলেন যে আমি পরবর্তীতে যদি কখনো আসি আমি সেই দিকটাই খেয়াল রাখবো, এবং সেটা কিন্তু উনি মাথায় রেখেই আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আমাদের প্রখ্যাত বাচিক শিল্পী পুলক রায়। পুলক রায় সম্পর্কে দুটি কথা আমি এখানে খুব সংক্ষেপে বলতে চাই, সেটি আমি আগেও বলেছি। আমাদের 50 বছর বাচিক শিল্পের সঙ্গে তিনি যুক্ত আছেন এবং এই উপমহাদেশের একজন প্রখ্যাত বাচিক শিল্পী, শান্তিনিকেতন প্রাক্তনী, যে কথাটি বলতেই হয়, শান্তিনিকেতন প্রাক্তনী এবং আবৃত্তি ও শ্রুতি নাটকের গবেষক। দীর্ঘদিন থেকে গবেষণা করে যাচ্ছেন, এখনো গবেষণা করছেন ও অসংখ্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে উনার ছাত্র ছাত্রী ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি নিজেও উনার একজন ছাত্র, এখনো শিখছি উনার কাছ থেকে। এবং উনি একটি কলেজে অধ্যাপনা করেন। আমাদের এই এই মানুষটি ভারত থেকে আমাদের এখানে সংযুক্ত হয়েছেন। আমরা তার কাছ থেকে আমরা আরো বিস্তারিত আমরা শুনবো। আর ক্লারা রোজারিও আমরা জানি উনি বাংলাদেশের মানুষ, বিশিষ্ট ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রী। তখন থেকেই তার ভিতরে কবিতা এবং পরিবার, সেই পরিবার থেকেই সবাই কবিতা, সব বোনগুলোই আমরা জানি অনুষ্ঠানে বিভিন্ন ভাবে এসেছে, সব বোনগুলোই অসাধারণ কবিতা, বাচিক শিল্পী সবাই। নতুন করে পরিচয় করে দেওয়া আমার মনে হয় কিছু নাই। চলুন আমরা দেরি না করে সরাসরি আজকে আমরা কবিতা অঙ্গনে চলে যাই। আর এই কবিতা অঙ্গন অনুষ্ঠানটি বরাবরের মতো আজকেও প্রযোজনায় এবং পরিচালনায় রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব সিদ্ধার্থ দে। জনাব সিদ্ধার্থ দে এই অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন, পরিচালনায় রয়েছেন, আর উপস্থাপনায় রয়েছে আমি, আহমদ হোসেন বাবু। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা সরাসরি আজকে আমাদের অতিথিদের কাছে। প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ শিল্পী, আমার শ্রদ্ধেয় স্যার পুলক রায়। পুলক রায় স্যারকে আমি অনুরোধ করছি প্রথমে তার কবিতা পরিবেশনের জন্য। আমার মনে হয়
পুলক রায় বোধহয় পরেই পড়বেন। আমার মনে হয় এই পর্যায়ে আমরা ক্লারা রোজারিওকে আমরা আমন্ত্রণ জানাই। চলুন, ক্লারা রোজারিওর কাছ থেকে প্রথম পরিবেশনা। আপনি কোনটি আমাদের প্রথম শোনাবেন? আমার প্রথম পরিবেশনা। তোমার আমার দূরত্ব 1000 মাইল, হাত বাড়ালেই তোমাকে ছোঁয়া যায় না যদিও, কিন্তু তুমি তো আকাশের সুখ তারা, মুখ তুললেই যাকে দেখা যায়। আকাশে একটু আঁধার নামলেই যে জল জল করে আরো জোরে জৌলসে। তুমি কি জানো তোমাকে আমি ঠিক বুকের কতটা গভীরে রাখি সযতনে? তুমি কি জানো তোমার শূন্যতা পূরণ করতে আমি ছুটে যাই তোমার চিহ্ন আছে এমন সব কিছুর কাছে? সন্ধ্যার মেঘমালায় আমি তোমাকে আঁকি, গোধূলির আলো ছায়ায় আমি তোমাকে দেখি। তারপর পৃথিবীতে আঁধারের ধূপ ছায়া নামলে আমি আরেকটা সূর্যোদয়ে তোমাকে খুঁজবো বলে চোখ বুঝি। তুমি বোঝো তো, বোঝো না? তুমি থাকো আমার টিপের আলপনায়, আমার চুড়ির রিনি ঝিনিতে, আমার শাড়ির নকশায়। তুমি থাকো আমার চোখের কাজলের টানে, ইলিশ সরিষা ভর্তা ভাজিতে বাউলের গানে। তুমি কি, তবু কি এই শূন্যতা পূরণ হয় কখনো? প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ, অনেক অনেক দূর থেকে তোমার এই সন্তানের ভালোবাসা নিও। এই কবিতা, এটা আমাদের সবার, আমরা যারা প্রবাসে আছি, এটা আমাদের সবার আকুতি। তাই এটা দিয়ে আমি শুরু করলাম। আসলে আসলে চমৎকার চমৎকার একটি কবিতা। এই পর্যায়ে আমরা আপনার কাছে দ্বিতীয় কবিতা যাওয়ার আগ দিয়ে, যদি আপনি আমার দর্শক শ্রোতাদের, অনেক কিছু জানেন আপনার সম্পর্কে, যদি আপনার সেই কবিতায় ফিরে আসা, আপনার লেখালেখি, এটি আমরা শুনবো। এ পর্যায়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের প্রখ্যাত বাচিক শিল্পী পুলক রায় স্যার। পুলক রায় স্যার, আপনাকে অনুরোধ করছি, আমার দর্শক শ্রোতা অপেক্ষায় আছে আপনার জন্য। এই পর্যায়ে আপনি আপনার পরিবেশনা শুরু করুন। আজকে একটু নেট সমস্যা প্রবল, যার ফলে বারবার চলে যাচ্ছি আবার আসছি। তো সুতরাং বেশি দেরি করব না। আমি যেহেতু ভ্যাকসিন পর্ব শুরু হয়েছে আমাদের ভারতবর্ষে আজ থেকে এবং অন্যান্য দেশেও হয়েছে, আমি তাই ভাবছি যে সমস্ত কিছু আবার ঠিকঠাক হোক। এবং এই সময় মনে হয় প্রকৃতিও একটু বিষণ্ণ ছিলেন, মাঠ ফুল ফল পাখি সবকিছুই বিষণ্ণ ছিল। তাই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি কবি হুমায়ুন আজাদের শুভেচ্ছা কবিতাটি শোনাচ্ছি। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো চর ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো পাতা নিশির শিশির, ভালো থেকো জল নদীটির তীর, ভালো থেকো গাছ পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো কাক কুহকের ডাক, ভালো থেকো, ভালো থেকো মাঠ রাখালের বাঁশি, ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো, ভালো থেকো ঘাস ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো রোদ মাঘের কোকিল, ভালো থেকো বক আড়িয়াল বিল, ভালো থেকো নাও মধুমাখা গাঁও, ভালো থেকো, ভালো থেকো মেলা লাল ছেলে বেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমরা শুনছিলাম প্রখ্যাত বাচিক শিল্পী পুলক রায়ের কাছ থেকে। আমরা আরো শুনবো, আপনার সাথেই থাকুন। এই পর্যায়ে আমি আমাদের যেতে চাই ক্লারা রোজারিওর কাছে। তার দ্বিতীয় পরিবেশনা, ক্লারা রোজারিও তার পরিবেশনা নিয়ে আসছেন। আপনি একটু আনমিউট করে নেবেন। একটু ভিন্ন স্বাদের একটি কবিতা পড়ি। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক,
আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরের সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে শ্যামের বাঁশি শুনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হেরো মাঠের পরে ধেনু চলে উড়িয়ে বকুল রেণু। হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দির কুলে। খাটি কোপাঙ্গনা তরে আপনি খেয়া তরির পরে। হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে সে কি পুচ্ছ শিরে। যবে তোলার ফুল রশি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বাই বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি চালবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। অসাধারণ। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। অসাধারণ, অসাধারণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কবিতা শুনছিলাম ক্লারা রোজারিওর কাছ থেকে। আরো শুনবো আমরা কবিতা, সাথেই থাকুন। এই পর্যায়ে আমি আমাদের পুলক রায় স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার দ্বিতীয় পরিবেশনের জন্য। জনাব পুলক রায় স্যার। ক্লারা রোজারিও খনিকা কাব্যগ্রন্থের কবিতা শুনিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের। আমি খনিকারই একটি কবিতা শোনাচ্ছি, কবির বয়স। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক। কবি কহে সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ। যদি হোথায় বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুই আখির পরে দুইটি আখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে। কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি। আমি যদি ভবের কূলে বসে পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা তারা উঠে অস্তে গেল, চিতা নিবে এলো নদীর ধারে, কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে। শৃগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে বড় বাড়ির শূন্য আঙিনাতে। এমন কালে কোন গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে, জোড় হস্তে ঊর্ধ্বে তুলি মাথা চেয়ে দেখে সপ্ত ঋষির পানে, প্রাণের কুলে আঘাত করে ধীরে সুপ্তি সাগর শব্দবিহীন গানে। ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে। আমি যদি আমার যুক্তি মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে। কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন। পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন।
ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আঁখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে দোহে, জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ। সবাই মোরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক। সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পাক। মুগ্ধ মুগ্ধ হচ্ছি, আমার দর্শক শ্রোতা মুগ্ধ হচ্ছে আমার সাথে সাথে। স্যারের কবিতা নিয়ে আমার বলার কিছুই নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অপেক্ষায় থাকুন, আরো কবিতা নিয়ে আসবেন স্যার। এই পর্যায়ে আমি ক্লারা রোজারিওকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার পরিবেশনের জন্য। ক্লারা রোজারিও। আমি মহাদেব সাহার জলাশয় কবিতাটি পড়ছি। জলাশয় বলতে আমি বুঝি আমার মায়ের চোখ, পলকহীন তার সজল চোখের দৃষ্টি। মায়ের চোখ মনে হতেই আমি দেখতে পাই বর্ষার আকাশ। বৃক্ষের ছায়া বলতে আমি বুঝি আমার পিতার দুখানি হাত। মাথার উপরে অনুভব করি শীতল মেঘের ছায়া। এই ভীষণ খরায় আমি দেখতে পাই নেমে আসছে অনন্ত বৃষ্টি ধারা। এখনো প্রশান্ত ভোর বলতে আমি বুঝি আমার মায়ের শঙ্খধ্বনি। গলায় আঁচল জড়িয়ে তুলসী তলায় তার স্তব গান। এই স্নিগ্ধ ভোর আমি আজও দেখি গ্রীষ্মের দুপুরে। সন্ধ্যা তারা বলতে আমি বুঝি আমার মায়ের হাতের মাটির প্রদীপ। এত অন্ধকারেও আমি দেখতে পাই নক্ষত্রের মতো সেই আলোক শিখাটি। আমি দক্ষিণা বাতাস বলতে বুঝি আমার পিতার হাতের স্পর্শ। সমস্ত ক্লান্তির শ্বাস এখনো জুড়াতে বুকে পাই সেই সুশীতল দক্ষিণা বাতাস। এখনো আমার কাছে জ্যোৎস্না রাত হচ্ছে মাতৃ স্নেহ। সবচেয়ে সুখের মুহূর্ত হচ্ছে তার কাছে রূপকথা শোনা সন্ধ্যাগুলো। আমার মায়ের সেই স্নেহময়া চোখ এত রুক্ষতার মাঝে এখনো আমার কাছে শান্ত সরোবর। শান্ত অসাধারণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মুগ্ধ হচ্ছি, এক একটি কবিতা আমাদেরকে ভিজিয়ে দিতে যাচ্ছেন আজকের আবৃত্তি শিল্পী, দুইজন প্রখ্যাত আবৃত্তি শিল্পী। আবৃত্তি করছেন পুলক রায় এবং সঙ্গে আছেন ক্লারা রোজারিও। আপনার সাথেই থাকুন, আরো অনেক কবিতা আসবে। এই পর্যায়ে আমি স্যারকে অনুরোধ করছি, স্যার আপনার মাইকটি আপনি আনমিউট করে নিন, তারপরে আপনার পরিবেশনা করুন আপনার মাইকটি। ধন্যবাদ। এবার আমি কবি ইন্দ্রজিৎ সিনহার একটি কবিতা শোনাবো, পৌষ মেলার কবি গান। রবীন্দ্রনাথকে নিয়ে একটি কবিতা, পৌষ মেলার কবি গান, ঠাকুর পুজো। কবিতাটি ভালো লাগবে আশা করছি সকলের। তোমায় নিয়ে নিত্য নাটের খেলা, তোমায় নিয়ে ছল চাতুরি কত, নিপাট ভালো মানুষ সেজে রোজই করি তোমার ভাবের ঘরে চুরি। ভক্ত যেমন শত্রুও কম নই, ভালোবাসার ছদ্মবেশে তাই তোমার সুরে ইচ্ছে মতো টান লাগিয়ে নিয়ে নিজের ঢঙে গাই। রসদে যেই টান পড়ে তক্ষুনি হাত দুখানি বাড়াই তোমার দিকে, এদিক সেদিক হাতড়িয়ে যা পাই নিজের ভাষায় সেটাই ফেলি লিখে। তোমায় নিয়ে বাণিজ্য কি কম, এই বাজারেও দিব্যি হেসে খেলে দু চার পাতা লিখলে রবি কথা, প্রচার এবং পসার দুটিই মেলে। পুজোর ছলে তোমায় ভুলে থাকা, আসল পুজোয় নিত্য দেদার ফাঁকি, তোমার ঘরে কজন রেখেছি পা, জানলা দিয়ে কেবল উঁকি ঝুঁকি। তাতেই গরম 25শে বৈশাখ, আবেগ ভরে তাতেই কাঁপে গলা, নিজের ভাষায় যা বলি তার বেশি তোমার ভাষায় তোমার কথা বলা। এতর পরেও লাজ লজ্জা ভুলে কাঙাল চোখে তোমার পানে চাই, দুঃখে সুখে বিষাদে আহ্লাদে ভাষণ দেওয়ার ভাষা কোথায় পাই। আমাদের আজ বড়ই করুণ দশা,
ভাষাখানাই যাচ্ছি ক্রমে ভুলে, মান সম্মান যেটুকু যা পাই তোমার মতো ঠাকুর আছে বলে। মান সম্মান যেটুকু যা পাই তোমার মতো ঠাকুর আছে বলে। অসাধারণ। আমরা মুগ্ধ হচ্ছি স্যারের এক একটি কবিতা শুনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে বলেছিলাম আপনারা শিখতে হবেন। আমি হচ্ছি, আপনারা সাথে সাথে শিখতে হচ্ছেন। আমরা এই পরিবেশনাটি আমরা দেখছি, সেটি বিশ্ব বাংলার নিয়মিত একটি পরিবেশনা, সেটি কবিতা অঙ্গন। এই কবিতা অঙ্গনে আজকে দুজন আলোকিত মানুষ আজকে আমাদেরকে আলোকিত করছেন। একজন ভারত থেকে, সে ভারতের ভারতের কি যেন জায়গাটির নাম, স্যার মাইথন। স্যারের বাড়ি হচ্ছে মাইথন, ভারতের মাইথন থেকে একজন আসছেন আমাদের কাছে। আর একজন নিউ ইয়র্ক থেকে, আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। চমৎকার পরিবেশনা হচ্ছে। সেই সঙ্গে আমি একটু বলে নিতে চাই, সেটি হচ্ছে আমাদের বিশ্ব বাংলা, আমাদের একটি স্লোগান আপনারা নিশ্চয়ই জানেন, বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসুন এবং বাংলাকে বিশ্বময় করুন। বাংলাকে ভালোবেসে আপনি বাংলাকে সারা পৃথিবীর চারিদিকে ছড়িয়ে দিন, এটি আমাদের স্লোগান। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমরা এই কাজ করে যাচ্ছি। আমাদের পর্দার অন্তরালে যিনি আছেন, এই বিশ্ব বাংলার কর্ণধার সিদ্ধার্থ দে অক্লান্ত পরিশ্রম করছেন। আপনারা যদি এই প্রোগ্রামগুলো বেশি বেশি করে শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন যদি, তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত যে লক্ষ্যে আমরা সেটা পৌঁছতে পারবো অনায়াসে। আমরা বাঙালি হয়েছি, আমরা সবাই বাংলাকে ভালোবাসি, বাংলাকে ভিতরে লালন করি। এই যে এই শিল্পীরা আজকে এত দূর থেকে আমাদের সময় দিচ্ছেন, কি উদ্দেশ্য তো একটা নিশ্চয়ই আছে। উদ্দেশ্য একটাই, অন্য কিছু না। সেটা হলো আমরা সত্যিকার ভাবে বাঙালি যেন হতে পারি, আমাদের যেন মনের মধ্যে যেন আমরা বাংলাটা ভাষাটাকে সত্যিকার ভাবে ভালোবাসতে পারি, তাহলে আমাদের শ্রম সার্থক হবে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা এই পর্যায়ে ক্লারা রোজারিওর কাছে তার পরিবেশনা নিতে যাচ্ছি। আপনারা সাথেই থাকুন। ক্লারা রোজারিও আসছে আমাদের পরবর্তী পরিবেশনায়। আপনি মাইকটা একটু আনমিউট করে নিতে হবে, মাইকটা আপনার। জি, ধন্যবাদ। আমি এবারে আপনার লেখা একটি কবিতা পড়তে চাইছি। আমি আপনার অনেক কবিতা পড়েছি, তার মধ্যে বেশ কিছু কবিতা চমৎকার, যা আমরা বলতে চাই, যে আমাদের কথা, সে কথাগুলো উঠে এসছে, তেমনি একটি কবিতা পড়তে চাই। আজ সারা বেলা অন্যরকম কাটলো, এত খুশি, এত গান, এত চনমনে ভালো লাগা। কি এমন ঘটনা ঘটলো যার জন্য এরকম? আমি ভাবি বসে নিরালায়, তেমন কিছুই তো পড়ে না মনে। আজ শুধু ঘুম ভেঙেছে বন্ধুর জয় বাংলা শব্দ শুনে। তারপর আমি জয় বাংলা বলেছি বন্ধুকে, তারপর আমি জয় বাংলা বলেছি শ্রদ্ধায় অগ্রজকে, অনুজকে জয় বাংলা বলেছি ভালোবাসায়। বলতে বলতে মনে পড়ে যায় সেই ৭১, মনে পড়ে যায় মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা ডাক, কানে বাজে ফিস ফিস করে উচ্চারিত জয় বাংলা মন্ত্র। ধর্মপ্লুত মুখে কঠিন চোয়ালে জয় বাংলা গুঞ্জরণ। যে বলতে থাকে আর যে শুনতে থাকে, উভয়ের ভেতরেই এক ছন্দ স্রোত যায় ভেসে। শরীরের মধ্যে রক্ত সঞ্চালন দ্রুত থেকে দ্রুততর হয়। ডাক শুনে জননী খড়গহস্তে ঘর থেকে বের হয়ে আসে। মেঘমালা ছুটে চলে হাওয়ার বেগে ডাক শুনে। ডাক শুনে বোবা ছেলেটির চিৎকারের কি দারুণ আকুতি বাড়ে। পঙ্গু মানুষেরা মুক্তিযুদ্ধে যাবার সংকল্প করে। পাখি সব জয়োল্লাসে সমস্বরে কলকণ্ঠে ওঠে দেখে। প্রভাতের রবিরশ্মি ছুটে চলে সৃষ্টির পরম বাণী নিয়ে। অদম্য সাহসে আপন নারীতে লাগে টান। মনে হয় যেন জয় ভেরি বাজে, বাজে জয় শঙ্খ। এই তো সেদিন জয় বাংলা ছিল শুধু ফিস ফিস শব্দ, আর আজ জয় বাংলা স্লোগান, মুখ আনন্দ উল্লাস। তবু কেন আমি জয় বাংলার মতো এই ৭১-এর মতন এই জয় বাংলার ডাক পাই না শুনতে? যারা বাংলা চায়নি তাদের কথা বাদই দিলাম, আমরা কি জয় বাংলা বলি মন খুলে আগের মতন? আজ আমাদের আত্মজিজ্ঞাসার সময় এসেছে। আজ সবাই আমরা নিজেদের মসনদ নিয়ে মহাব্যস্ত।
তাই তো অশুভ শক্তি আজ মাথা চারা দিয়ে ওঠে, তাই তো পিতার ভাস্কর্য আজ আর নয় সুরক্ষিত। আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড়াতে বড়ই ভয় হয়। সুশীল সমাজ আজ কেন এত চুপচাপ? জয় বাংলা কি শুধুই দিবস সর্বস্ব আজ? এখনো সময় আছে ঘুরে দাঁড়াবার। জয় বাংলাকে ভালোবাসলেই দেশকে ভালোবাসা হবে, কেননা জয় বাংলার সোনালী ফসল এই বাংলাদেশ। তাই জয় বাংলার ডাক হোক প্রতিদিন, সব দিন। সকল প্রতিষ্ঠানের ঘরে ফেরা মানুষের ডাক হোক জয় বাংলা। তাহলে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের রূপায়ণ হবে, সংবিধানকে অবজ্ঞা করে সাংবাদিক রাজনীতি বন্ধ হবে, মৌলবাদ, জঙ্গিবাদ, ধর্মান্ধতা বাংলা থেকে দূর হবে। কারণ আমরা জানি জয় বাংলা একটি যুদ্ধের নাম, একটি মহামঞ্চের নাম জয় বাংলা, একটি স্লোগান মুখর দর্শনের নাম জয় বাংলা। জয় বাংলার অসীম ক্ষমতায় উড়ে যাবে বিষ বাষ্প। জাতির সূর্য সন্তানেরা আজ তাকিয়ে আছে নতুন প্রজন্মের দিকে। পাহাড় সমান দায়িত্ব আগামী প্রজন্মের কাছে। তাই সংবিধান মাথায় রেখে মুক্তিযুদ্ধের চেতনা বুকে নিয়ে ছিন্ন করতেই হবে এই মজ্জাগত জটা জাল। প্রজন্মের চৈতন্যময় সত্তায় এই আত্মদর্শন আত্মীকরণ হোক, হোক প্রভাতের রবিরশ্মির মতোই সমুজ্জ্বল আগামীর বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ। আমি কৃতজ্ঞ আপনার কাছে আমার এই লেখাটি আপনি আপনার কণ্ঠে আজকে ধারণ করলেন। আমি সত্যি আমি আপ্লুত। এই আমার কবিতা নিয়ে আমি আর কিছু বলতে চাই না, কিন্তু আপনি অসাধারণ পড়েছেন, আমি কথাটি বলতে চাই। আমি সত্যি আমাদের সকলের কথা, জি ঠিকই বলেছেন, সকলের কথা। চলুন এই পর্যায়ে আমরা আমাদের স্যারের কাছে যাই তার পরিবেশনা নিয়ে। স্যার, আপনার পরিবেশনা এবার। আহমেদ হোসেন বাবু, তোমার কবিতাটি খুব সুন্দর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই দিনকার ভাষণ আমাদের চোখে আজও ভাসে। আমরা এটা দেখেছিলাম, রেডিওতে শুনেছিলাম, এবং আমাদের মধ্যে তোমাদেরই এক কবি বন্ধু মঞ্জু আলম বলেছে সে সেদিন মাঠে উপস্থিত ছিল, মাঠে দাঁড়িয়ে সে ভাষণ শুনেছে। খুবই রোমাঞ্চিত হয়েছিলাম সেদিন শুনে। কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা এখন আমি পাঠ করব। সেদিনকার অনুষ্ঠানকে উপলক্ষ করেই তার এই কবিতাটি লেখা, সেদিনকার সেই ভাষণ এবং কিভাবে স্বাধীনতা শব্দটি আমাদের হয়েছে এই নিয়ে তার একটি কবিতা। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়।
আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, সেই থেকে স্বাধীনতা শব্দটি। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসাধারণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আবহ থাকতে থাকতে আমরা চলে যাই পরবর্তী পরিবেশনায়। অসাধারণ একটি কবিতা, কবি নির্মলেন্দু গুণের এই কবিতার পরে আমার মনে হয় আমার আর কোনো কথা থাকে না। সেই থেকেই স্বাধীনতা শব্দটি আমাদের, আসলে অসাধারণ। চলুন আমরা ক্লারা রোজারিও এবারে পরবর্তী পরিবেশনায় তিনি আসবেন আমাদের কাছে। ক্লারা রোজারিও, আপনার পরের পরিবেশনায় চলুন সরাসরি চলে যাই। স্যারের কবিতার এই আবহ থাকতে থাকতে আমাদের মনে হয় পরিবেশনা যাওয়াই উচিত। চলো। আমি আবার রবীন্দ্রনাথ থেকে পড়ছি। সুয়োরানির বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল, রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে তোমরা সবাই যাও, একবার আমার সাংগাতনিকে ডেকে দাও। সাংগাতনি এলো, রানী তার হাত ধরে বললে সই, বসো, কথা আছে। সাংগাতনি বললে প্রকাশ করে বলো। সুয়োরানী বললে আমার 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুয়োরানীর, তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল, তারপরে দুয়োরানীর কথা আমার মনে রইল না। তারপরে একদিন দোল যাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুড়ে ঘর, চাপা গাছের ছায়ায়, বেড়াবে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলাম, আহা, ঘরখানি কার? সে বললে দুয়োরানীর। তারপর ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম এ ঘরে আমি থাকবো না। রাজা বললে আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব, গজলঞ্চের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্ত ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললাম আমার বড় স্বাদ গিয়েছে, কুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে আচ্ছা বেশ,
তার আর ভাবনা কি? কুড়ে ঘর বানিয়ে দিলে, সে ঘর যেন তুলে আনা বনো ফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলেম, কেবল লজ্জা পেলেম। তারপর একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেরে শাড়ি, স্নানের পরে ঘড়ায় করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপরে ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলাম, মেয়েটি কে, কোন দেবমন্ত্রীর তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না? ও তো দুয়োরানী। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেম, আমার বড় সাধ, রোজ সকালে নদীতে নাইতে যাব, বাটিতে ঘড়ার জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ। তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাঁখা পরলেম আর লাল পেরে শাড়ি, নদীতে স্নান ছেড়ে ঘড়ায় করে জল তুলে আনলেম। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেম। যা ভেবেছিলাম তা হলো না, শুধু লজ্জা পেলেম। তারপর সেদিন রাস যাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়লো, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির ওপর হাওদা চললো। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়োয় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলাম, কোন ভাগবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ও তো দুয়োরানীর ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেম, আমার বড় সাধ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ। তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল, লজ্জা পেলেম। তারপর আবার কি হলো জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুয়োরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি সাংগাত্রী, আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই দুয়োরানীর দুঃখ আমি চাই। সাংগাত্রী গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুয়োরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেম, আগলে বেড়ালেম, বাজাতে পারলেম না। অসাধারণ, অসাধারণ। বাঁশির বাঁশিতে সুর বাজলো। তবে আজকে কিন্তু আমাদের এই কবিতা অঙ্গনে সেই সুরই বাজছে, সেই বাঁশের বাঁশির সুরই বাজতেছে এখানে। একটু আগে ক্লারা রোজারিও আমাদের বাঁশের বাঁশির সুর আমরা 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 শিখত। আমরা সত্যি আমরা মুগ্ধ হচ্ছি আপনার কবিতা শুনে, এবং আমার দর্শক শ্রোতা আমি নিশ্চিত তারাও মুগ্ধ হচ্ছেন আজকের এই কবিতায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার সাথেই থাকুন, আরো অনেক কবিতা নিয়ে আসবেন। এই পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় স্যার পুলক রায়কে আমন্ত্রণ জানাচ্ছি তার পরিবেশনার জন্য। স্যার। হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতার পরে অবশ্যই রবীন্দ্রনাথের কবিতা বলাই ভালো। এই এই সময়ে আমরা সব থেকে অসুবিধায় পড়তে দেখেছি ছোটদের, ছোট ছেলে মেয়েদের। তারা দীর্ঘদিন ধরে ঘরে বন্দি অবস্থায় আছে। একদিন ছুটি থাকে তাই তাদের ভালো লাগে না, এখানে দিনের পর দিন তারা বাড়িতে ছুটি ভোগ করেছে, সেটা খুবই কষ্টের তাদের কাছে।
রবীন্দ্রনাথের একটি কবিতা পড়বো, যেখানে একটি শিশু সে ঘরে বন্দী হয়ে আছে, সে বাইরে যেতে চায়। বাউল কবিতাটি শিশু ভোলানাথের। এখানে এই এত দীর্ঘ সময়ের যে এক যন্ত্রণা, সেই কবিতাটির মধ্য দিয়ে প্রকাশিত হবে। আশা করছি কিছুদিনের মধ্যেই শিশুরা আবার তাদের সেই বিদ্যালয় প্রাঙ্গণ, খেলার মাঠ, এগুলো সব ফিরে পাবে। এই কবিতাটি তাদের জন্য, ছোটদের জন্য আমি বিশেষ করে শোনাচ্ছি, শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের বাউল। দূরে অসৎ তলায় পুঁতির কণ্ঠি খানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ তোমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিলকে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশায়। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার হাতের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা সে কয়? সব কি তুমি বোঝো, তারই মানে যেন খোঁজো, কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া, আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো, দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে পড়ে তোমার ভাঙন লাগা গানে। অসাধারণ, অসাধারণ স্যার। আমরা সবাই মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার কবিতা। একটি সময় উপযোগী কবিতা, ছোটদের জন্য আসলে প্রাণিত হওয়ার একটি কবিতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাথে থাকুন, আরো অনেক কবিতা নিয়ে আসবো। আমাদের এই পর্যায়ে আমি ক্লারা রোজারিওর কাছে যেতে চাই। তার পরিবেশনা, ক্লারা রোজারিও পরিবেশনায় যাওয়ার আগে আমি ক্লারা রোজারিওর কাছ থেকে ছোট্ট একটি প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন, প্রথমে আমি বলেছি দুর্দান্ত একজন ছাত্রী আপনি ছিলেন। অনেক, আমি জানি অনেক অনেক স্মৃতি আছে, সুখ স্মৃতি আছে বিশ্ববিদ্যালয়ে। আপনি কি ওই পর্যায়ে আপনার বিশ্ববিদ্যালয়ের কোন স্মৃতি যেটা আজও আপনাকে আলোড়িত করে? অনেক স্মৃতি আছে, আমি জানি সবারই থাকে, আমিও তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আসলে বিশ্ববিদ্যালয়ে একটা মনের মণিকোঠা একটা আলাদা জায়গায় থাকে। তো আমি এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাই, এমন কোন স্মৃতি যেটি আজও আপনাকে আলোড়িত করে? বিশ্ববিদ্যালয়ের তো অনেক স্মৃতি, যা আপনি বললেন, সে এক অন্য জীবন। আবার যদি সেই জীবনটা অন্য একটি জীবনে যাওয়া। তবে সবচেয়ে ভালো ছিল ওই সময়টি আমাদের একটি আবৃত্তি সংগঠন ছিল, যেটা খুব জোরালো ভাবে কাজ করতো। সেই সংগঠনটি সরস্বতী নামে একটি সংগঠন ছিল, সেটাতে আমরা যুক্ত ছিলাম। তো আমরা বিভিন্ন অনুষ্ঠান করতাম। সেই সব স্মৃতি আসলেও আমাদের সবচেয়ে সুখের স্মৃতি বলে আমার মনে হয়। ওই সময়কার বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন দিবসে আমরা অনুষ্ঠানগুলো করতাম। সেই সারাদিন রিহার্সাল করা, তারপর অনুষ্ঠান করা, সেগুলো সত্যি একটি সুখের স্মৃতি ছিল। ধন্যবাদ। আসলেই তাই, এবং সেই সেই সরস্বতী থেকেই আজকে আপনি এখানে, আজকে আমরা আপনাকে পেয়েছি। ঠিক তাই।
সেটাই। চলুন আপনার পরিবেশনে চলে যাই। আমি নির্মলেন্দু গুণের একটি কবিতা পড়ছি। তাড়াতে তাড়াতে তুমি কত দূর নেবে, এই তো আবার আমি ফিরে দাঁড়িয়েছি। জীবনের নশ্বর শরীরে ছুঁয়ে যে বালক একদিন উত্তাল নদীর জলে ঝাঁপ দিয়েছিল, সাপের ফনায় তার কচি হাত রেখে যে বালক বলেছিল, মনসাকে মানি না কখনো। তাড়াতে তাড়াতে সাপ কত দূর নেবে তাকে, এই তো আবার আমি ফিরে দাঁড়িয়েছি। রৌদ্র যার বন্ধু ছিল, বৃষ্টি যার গোপন প্রেমিকা, অগ্নি যার বুকের উল্লাস, বাংলার মাটি ছুঁয়ে সে এখন প্রতিবাদী মুখোমুখি দুরন্ত যুবক। তাড়াতে তাড়াতে তুমি কত দূর নেবে তাকে, এই তো আবার আমি ফিরে দাঁড়িয়েছি। শৈশব স্বাধীনতা লোভে যে যুবক হিংসাহীন প্রেমের বিক্ষোভে বলেছিল, যুদ্ধ নয়, ভালোবেসে জিতে নেব তারে, মানুষের মৃত হারে সে এখন সশস্ত্র সন্ত্রাস। তাড়াতে তাড়াতে তুমি কত দূর নেবে তাকে, এই তো আবার আমি ফিরে দাঁড়িয়েছি। এই তো আবার আমি ফিরে দাঁড়িয়েছি, কত দূর তুমি নেবে তাকে। আসলেই তো, কত দূর নেবে তাকে। দারুণ, অসাধারণ, অসাধারণ কবিতা। এই পর্যায়ে আমরা স্যারের কাছে যেতে চাই। স্যার পুলক রায় আমাদের কবিতা নিয়ে আসবেন। স্যারের কাছে যাওয়ার আগ দিয়ে আমি স্যারকে ছোট্ট একটি বিষয় জানতে চাই স্যারের কাছে। সেটি হচ্ছে আহ আমার মনে হয় হ্যাঁ, স্যার বোধহয় আমাদের একটু সমস্যায় আছেন, হয়তো নেট সমস্যায়, হয়তো খুব সম্ভব। চলুন আমরা আহ ক্লারা রোজারিওর কাছে আবার ফিরে আসি। আহ, এই আপনি এখন এই পর্যায়ে যাবার আগ দিয়ে আপনার কথা শুনলাম যে আপনি বিশ্ববিদ্যালয়ের কথা আপনার শুনলাম, ভালো লাগলো। আপনার আপনার কবিতা সংগঠনের কথা শুনলাম। আপনি যখন কবিতা সংগঠনের কথা বলছিলেন, ঠিক তো ওইরকম একটি 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 কবিতা সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়, সনন, একটি চমৎকার একটি, হ্যাঁ নাম শুনেছেন নিশ্চয়ই, সনন। হ্যাঁ প্রতিষ্ঠিত সংগঠন। হ্যাঁ হ্যাঁ, এই সননে কিন্তু আমরা তখন কবিতা, আমরা ওখানে চর্চা করতাম আর কি। সেই রুমটা 150 নম্বর রুম, সেখানে গিয়ে আমরা, হ্যাঁ, নাজিম স্যার ছিলেন আমাদের আমাদের শ্রদ্ধাজন, তার কাছ থেকে জানা সেই একটা স্মৃতি আর কি। সত্যি এটা অন্যরকম একটা দিন ছিল। আপনি এখন সরস্বতী সরস্বতী আবৃত্তি উৎসব, প্রথম আবৃত্তি উৎসব বাংলাদেশে সরস্বতী করেছিলেন এবং সেই উৎসবে সনন যোগ দিয়েছিল। সননের সাথে আমাদের খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, এখনো সননে যারা আছে অনেকের সাথেই আছে। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। তো চলুন এই পর্যায়ে আমরা আরেকটি কবিতা আপনার শুনি। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট্ট কবিতা পড়ে আমি আশা করছি এর মধ্যেই পুলকদা এসে যুক্ত হবেন। ঠিক আছে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলোক মুখশ্রীর শান্তির এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। অসাধারণ, অসাধারণ। আমরা আমরা শুনলাম আপনার আপনার কবিতা। এই পর্যায়ে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আজকে অনুষ্ঠানের। আপনি আপনার কাছে যাবার আগ দিয়ে আমার মনে হয় আপনার কাছ থেকে এই বিশ্ব বাংলায় আজকে যে আপনি আসলেন, আপনার একটা অনুভূতি নিশ্চয়ই কাজ করছে। আমার দর্শক শ্রোতা অপেক্ষা করছেন আপনার আপনার কাছ থেকে যাবার বেলায় দুটো কথা এবং সেই সঙ্গে আমাদের জন্য দুটি কথা বলার। তারপরে হয়তো আমরা আজকের অনুষ্ঠানটি আমরা আনুষ্ঠানিকভাবে শেষ করব। আপনি যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমি প্রথমেই বিশ্ব বাংলাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি অনুষ্ঠান করবার জন্য। আমি এর আগেও কবিতা অঙ্গনে এসছি, আপনারা এই অনুষ্ঠানে বিভিন্ন কবিদের নিয়ে আসেন, তাদের কবিতার সাথে আমাদের পরিচিত করান। এটি একটি অত্যন্ত সুন্দর একটি আয়োজন।
অনেক কবিরই কবিতা আমাদের পড়া হয়ে ওঠে না, আমাদের হয়তো হাতে পাই না, কিন্তু আপনারা তাদের তুলে আনেন, তাদের কবিতা আমাদের পড়বার সুযোগ দেন, শোনবার সুযোগ দেন। সেই জন্য আমি বিশ্ব বাংলার কাছে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আর বাবু ভাই, আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, সিদ্ধার্থ দাকেও ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর কবিতা অনুষ্ঠানের আয়োজন করবার জন্য। আর দর্শক শ্রোতাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শ্রোতা, বিশ্ব বাংলা সরাসরি আয়োজন এই কবিতা অঙ্গন। এই কবিতা অঙ্গনে আজকে আমাদের সঙ্গে দুইজন প্রখ্যাত বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন। একজন ভারত থেকে, আর একজন নিউ ইয়র্ক থেকে। একজন ভারতের মাইথন থেকে, আর একজন আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। প্রথমে বাংলাদেশ, তারপরে নিউ ইয়র্ক। বাংলাদেশটা বলতেই হবে, যেহেতু বাংলাদেশটা শিকড়, অবশ্যই বলতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি দুজন আলোকিত মানুষ আজকে আমাদের এই কবিতা অঙ্গনকে আলোকিত করেছেন। অসাধারণ তাদের আবৃত্তি। আমরা সত্যি তাদের এই আবৃত্তিতে আমরা মুগ্ধ হয়েছি। অত্যন্ত ব্যস্ত মানুষ, বিশেষ করে পুলক স্যার অনেকগুলো কাজের মধ্যে উনি থাকেন, অনেক ক্লাস উনার থাকে, এখনো আছে। তার মধ্যে আজকে আমাদেরকে সময় দিয়েছিলেন। এই জন্যই সময় দিয়েছিলেন যে উনি বলেছেন যে আমার সেদিন অনেকগুলো কবিতা পড়া হয়নি, অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিল, আমি যদি সময় করতে পারি আরেকবার। তো উনি আমি বললেন যে আমার এখন একটু হাতে সময় আছে, যদি সময় হয় তাহলে একটা প্রোগ্রাম করা যেতে পারে। আমি সেই দিকে লক্ষ্য রেখে আমি সিদ্ধার্থ দার সঙ্গে, স্বভাবতের কারণে উনি কর্ণধার এই বিশ্ব বাংলার, তার সঙ্গে কথা বলি। তো সিদ্ধার্থ দা সত্যি একটা অসাধারণ মানুষ। এই সুযোগটি উনি বিশ্ব বাংলায় করে দিয়েছেন কবিতা অঙ্গনে। সেই জন্য আজকে একটা চমৎকার একটি পরিবেশনা ক্লারা রোজারিও এবং পুলক রায় দুজনে মিলে করলেন। তাদের স্যারকে হয়তো পেলাম না, হয়তো আরেকটি হয়তো স্যারের বা আরেক দুটি কবিতা আমরা শুনতে পেতাম, সেটি আমাদের অতৃপ্তি থেকেই গেল। তো কিছু কিছু অতৃপ্তি বোধহয় থাকা ভালো, এটা আমি মনে করি। তো সেরকম একটা অতৃপ্তি নিয়েই আজকে আমরা যেতে চাই। পরবর্তীতে আবারও দেখা হবে এই শিল্পীদের নিয়ে, আরো অন্য কোনো নতুন নতুন কবিতা নিয়ে শিল্পীরা আমাদের মাঝে আসবেন, আপনাদেরকে ভিজিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুন্দর থাকুন। আমাদের করোনা আমাদেরকে দণ্ডভণ্ড করেছে, কিন্তু আসার কথা, আমরা সবাই জানি যে আমাদের এখন ভ্যাকসিন চলে এসছে। ফাইজারের ভ্যাকসিন, আরো অনেক ভ্যাকসিন আছে, যে যে ভ্যাকসিন এখন চয়েস করে নিতে পারি, এবং অনেকে নিচ্ছে, আমার ভ্যাকসিন নিয়ে কাজ করছে, কোনো সাইড ইফেক্ট নাই, সেটা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে আমাদের কোনো সাইড ইফেক্ট নাই, আমি ভ্যাকসিন নিয়েছি 2 ঘন্টা আগে। একজন সংবাদকর্মী তিনি সংবাদ বলছেন যে আমি 2 ঘন্টা আগে ভ্যাকসিন নিয়ে আমি সংবাদ পরিবেশন করছি, আমার কোনো অসুবিধা নেই। এটা সংবাদ সত্যি আসার কথা। আমি আমাদের এই নতুন বছর 2021, আমি প্রথমে বলেছিলাম 21 আমাদের একটি আশার বছর যেন হয়, 21 আমাদের ভাষার বছর, অ আ কখার বছর। ঠিক আমি ওইরকমই একটা প্রথম থেকেই আমার মনের মধ্যে একটা জোর আমার, যে এরকম একটা 21 আমাদেরকে দেবে, যে সেই 21 ওইরকম একটা 21 আজকে আমাদের আসবে। আমরা আবার হাত ধরাধরি করে আমরা আবার মাঠে যাব। এরকম আজকে এই যে আমরা এই এত দূরে অনলাইন করছি, এটি বাধ্য হয়ে করতে হয়েছে আমাদেরকে। এই এই যে এই অনুষ্ঠানটি বিশ্ব বাংলার এই বাংলাকে আমাদেরকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা ঘরে থাকতে পারি না, করোনা আমাদেরকে আটকে রাখতে পারেনি। যখন আমাদের এই করোনা কাল চলে যাবে, বিশ্ব বাংলা আরো অন্যভাবে আপনাদের সামনে আরো নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসবে। ইতিমধ্যে অনেক প্রোগ্রাম আপনারা জানেন বিশ্ব বাংলা করছে, আপনার সাথেই থাকবেন। আমি যাবার বেলায় আবার বলে যাচ্ছি, আপনারা বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আমরা বাঙালি, আমাদের এটা ঐতিহ্য, এটা 1000 বছরের ঐতিহ্য, আমরা বাঙালি, আমরা বাংলাকে ভালোবাসি। আর যদি সত্যিকার ভালোবাসা যদি থেকে থাকে, আপনারা অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটিকে বিশ্বময় করে তুলবেন। এবং এটা আমরা যদি সচেষ্ট হই, অবশ্যই আমরা পারবো। ভালো থাকুন, সুন্দর থাকুন, আবারও দেখা হবে। সবাইকে শুভরাত্রি।